তবে আপনাদের হচ্ছে পরীক্ষার্থী তো অনেক, হচ্ছে 18-19 হাজারের মতো পরীক্ষার্থী হবে। এই কারণে আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াসলি করতেই হবে। এত তো পাশ করাবে না কমন সেন্স। জি তারা ম্যাম, অবশ্যই অবশ্যই। সেই ব্যবস্থা করবে যেন এই সংখ্যাটা কমে আসে। 18-19 যদি এক একবার আইনজীবী আসে, পাগল হয়ে যাবে তো তারাও। তো এত আইনজীবী নিবে না। এই তেরো কারণে হাজার মতো না? তেরো হ্যাঁ, হাজার 13,000-এর মতো পাশ করলো না? প্রিভিয়াস ইয়ার আছে না, 2বার না আপনি রিটেন দিচ্ছেন, এরকম তো আছে না। ও আচ্ছা আচ্ছা, তাই তো, হ্যাঁ। এটা ওদের কথা তো ভুলেই গেছি। ওরাই তো আর প্রস্তুত, আপনারাই বরং প্রস্তুত না। ওরা 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, ওদের সব মুখস্থ, ওরা অপেক্ষায় বসে আছে যে কবে পরীক্ষা হবে। সব মুখস্থ না, ওরা ওরা ওদের থেকেই ফেল করে বেশি, এটা জানেন আপনি? ওরা হয়, আমি মনে তো করে দেখলাম দ্বিতীয়বারে অনেকগুলো পাশ করে। করে, আবার দেখা যায় যারা ইনস্ট্যান্ট পড়ে আসছে তাদের কিন্তু ইয়াটা বেশি থাকে, জানার ভাগটা প্রিলি, বেশি। হ্যাঁ, অনেকে আবার ঘুমায়। 1 বছর আছে, আবার মনে দুঃখে অনেকে ফার্স্ট্রেটেড হয়ে চলে যায়, পড়ে না ঠিক রকম। এই জন্য অনেকে আছে যে সেকেন্ড টাইম খারাপ করে ফেলে। আচ্ছা, আমরা তো জানি যে 4 ঘন্টার পরীক্ষা, তাহলে হিসাবে আপনি বড় বড় সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে সময় আসলে কতখানি করে পাচ্ছেন? সর্বোচ্চ আপনি সিপিসি সিআরপিসির ক্ষেত্রে নিবেন হলো 40 মিনিট। যদি ড্রাফট দেয় আসলে 40-এও টাফ হয়ে যায় পিপিসি আর সিআরপিসি। আর ড্রাফট যেহেতু গত বছর দিয়েছে, দিতেও পারে আপনাদের, এবছরও দিতে পারে। তবে ড্রাফট আশা করি এই বছর একটু কম হবে, যেহেতু প্রিলিতেও প্রশ্ন সহজ, ফনিট একটু নতুন হতে পারে আবার। কিন্তু পরীক্ষার্থী অনেক বেশি হয়ে গেছে তো, সেই জন্য একটু শঙ্কাও আছে যে কঠিনও হতে পারে। তো এই কারণে আপনারা এমন ভাবে প্রস্তুতিটা নিবেন যে প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, একবারে যেন পাশটা করা যায়। সহজ হলে তো খুবই ভালো। আর কঠিন হলে কেমন কঠিন হইতে পারে? ড্রাফট আর প্রবলেম প্রশ্ন বেশি দিলে মানুষ মনে করে যে প্রশ্নটা কঠিন হচ্ছে। তো প্রবলেম প্রশ্নগুলো হচ্ছে আপনাদের দণ্ডবিধিতে প্রবলেম বেশি আসে, তার মধ্যে সুনির্দিষ্টতে প্রবলেম আসে, আর এই বার কাউন্সিল সাবজেক্টটাতে প্রবলেম বেশি আসে, সাক্ষ্য আইনেও একটু একটু আসে প্রবলেম। তো যত ইলাস্ট্রেশন আছে এগুলো তো প্রিলিতে আলাদা করে আপনাদের কিন্তু করানো হয়েছে এমসিকিউ ইলাস্ট্রেশনের। ওই ইলাস্ট্রেশন গুলোই আপনারা এখন আবার দেখবেন, কারণ যদি রেখে দেন ভুলে যাবেন। এমনি দণ্ডবিধির ইলাস্ট্রেশন, বিশেষ করে জেনারেল এক্সেপশন, তারপরে চুরি ডাকাতি দস্যুতা, ব্রিচ অফ ট্রাস্ট, এই কয়টার যে ইলাস্ট্রেশন আপনারা পড়েছিলেন, ওই প্রশ্নগুলো আপনারা আবার একবার করে দেখবেন যে কোনটা কত ধারার প্রবলেম। বিশেষ করে জেনারেল এক্সেপশন থেকে অনেক প্রবলেম প্রশ্ন আসে, ভেজাবুৎকাল আসছে। তো আবারও প্রবলেম প্রশ্ন আসলে এই জায়গাগুলো থেকে আসবে। আবার সুনির্দিষ্ট প্রতিকারের হলো 54 ধারা, 55 ধারা, এই এবং 57 ধারার সাথে 21 ধারা মিলে প্রশ্নগুলো আসে। তো এই কটা থেকে প্রবলেম প্রশ্নগুলো আপনাদের চলে আসে। তো সেগুলো আপনারা ইলাস্ট্রেশন গুলো আপনাদের নোটে তো সব ইলাস্ট্রেশন দেওয়া আছে, ওই ইলাস্ট্রেশন গুলো এখন দেখবেন সামনের সপ্তাহে আমি সুনির্দিষ্ট শেষ করাই দিব। তো আপনাদের এই সপ্তাহের কাজ থাকবে হচ্ছে বার কাউন্সিল যেহেতু শেষ করাই দিব, বার কাউন্সিলের ড্রাফট গুলো প্র্যাকটিস করতে থাকবে, প্লাস হচ্ছে সুনির্দিষ্ট যে নোট গুলো আছে, যে যে বই পড়েছেন সেখানে নোট গুলা দেখবেন। নতুন করে আপনারা রিটেনের জন্য নোট দেখতে যাবেন না, শুধু কেস যা যুক্ত করে দিব আপনাদের নোটের সাথে সেই কেস গুলা যুক্ত করে নিবেন, একটু ইলাস্ট্রেশন দিয়ে দিব সেটা যুক্ত করে নিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। আর প্রবলেম প্রশ্নগুলো হচ্ছে আপনাদের সেকশনে যে যে ইলাস্ট্রেশন গুলো দেওয়া আছে এগুলো ভালো করে বুঝবেন যে এটা এই সেকশনের ইলাস্ট্রেশন, যেন সেটা আসলে আপনারা উত্তরটা দিতে পারেন। তাহলে আপনাদের পড়ার চাপটা কম হবে। যদি প্রিলির উপর ভিত্তি করে এটাকে একটু সমৃদ্ধ করেন, প্রিলির নোটটাকে আপনারা, তাহলে আপনাদের কিন্তু পরিশ্রমটা অনেকটাই কম হবে। আর যদি নতুন করে নোট করতে যান এখন, পাশ করবেন না। এই কারণে যে যে সাব যে মানে যে প্রিলির নোটই পড়ছেন সেটাকে এখন আবার একটু এই আমি যে নোটগুলা দিব সে থেকে কেস টেস্ট গুলো একটু যুক্ত করে মানসম্মত করে নেবেন।
যদি আপনার প্রিলির নোট আবার বেশি ছোট হয়, জিস্ট হয়, সেক্ষেত্রে যে আমি নোটটা দিব সেটাই পড়বেন। এই এরপরে এই যে প্রশ্ন বিশ্লেষণ যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে দেওয়ানি আর ফৌজদারি কার্যবিধি, এই দুইটাতে আপনারা 40 মিনিট সর্বোচ্চ সময় নেবেন পরীক্ষায়। এভিডেন্স অ্যাক্ট, তামাদি, স্পেসিফিক, এগুলোতে 30 মিনিট করে সময় নেবেন, বার কাউন্সিলও তাই। এখন ড্রাফট সহ যদি আপনাদের লিখতে হয়, এই অল্প সময়ের মধ্যে লেখাটা খুব টাফ হয়ে যায়। সাক্ষ্য আইনের ড্রাফটের কিছু নাই। ড্রাফট আসলে যেটা আসে সেটা হচ্ছে ক্রিমিনালের ড্রাফট আসে। দেওয়ানির থেকে বেশি আসে যে ড্রাফটটা সুনির্দিষ্ট আর তামাদি, তামাদির ওই যে আহ সময়ের মৌকুবের যে ড্রাফট, এটা প্রচুর আসে। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ড্রাফট আসে। এছাড়া 8 ধারা 9 ধারা ড্রাফট আসে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর দেওয়ানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা ড্রাফটটা আপনাদের দেখতে হবে। এছাড়া আদেশগুলো ভালো করে দেখতে হবে, আদেশ থেকে প্রশ্ন আসে। লিখিত মানে আদেশের বেশি প্রশ্ন আসে। তো আপনাদের যে প্রিলির নোটটা আদেশের আইনের গুরুকুলের যে নোটটা, এটা তো অনেক, মানে সবই দেওয়া, পূর্বের সবকিছু দেওয়া আছে না ওটাতে। তো ওটার ভিতরে শুধু আমি যে নোটটা দিব ওটাতে শুধু কেসটাই যুক্ত থাকবে। তো ওটা আপাতত করে ফেলবেন। নেক্সট উইক থেকে আপনাদের সুনির্দিষ্ট আর দেওয়ানি শুরু হবে। তার আগে আপনাদের কাজ থাকবে এই উইকে সুনির্দিষ্ট আর দেওয়ানির নোটটা আবার একবার রিভাইজ দিয়ে ফেলা। এই বর্ণনামূলক পড়ায় আমি খুব একটা সময় নষ্ট করব না, আমি প্রবলেম সলভ করবো ক্লাসে, এবং আজকে বার কাউন্সিলের প্রবলেমটা সলভ করবো। তো আমরা এখানে দেখছি যে 100 মার্কে আসলে মধ্যে দেখেন, এ এ বিভাগ যেটা, সেটাতে হচ্ছে তিনটার মধ্যে আপনাকে দুটা লিখতে হবে। তার মধ্যে সুনির্দিষ্ট আর স্পেসিফিকের কি দেওয়ানি কার্যবিধি আর স্পেসিফিকের প্রশ্ন থাকে। মোট তিনটা প্রশ্নের মধ্যে আপনাকে দুটা এই জায়গাটাতে লিখতে হবে। 30। এরপরে সিআরপিসিরও দুইটা থাকবে প্রশ্ন, তার মধ্যে আপনাকে একটা লিখতে হবে 15 নম্বরের। তো 15 নম্বরের একটা প্রশ্ন, সেটাতে যদি ড্রাফট থাকে, তো ড্রাফটে সাধারণত 7 মার্কস থাকে। হ্যাঁ। তো ড্রাফটে আপনারা, আমি ড্রাফটটা খুব ছোট করে করাই দিব, মানে ফর্মে। ড্রাফটের ক্ষেত্রে আপনার ভেতরে বেশি কথা দরকার নাই। মূল মূল যে ফরম্যাট, যেগুলো বাদ না দিলেই না, সেইগুলা শুধু থাকবে। এবং ড্রাফটের কিছু নিয়ম আছে, স্টেপ বাই স্টেপ দিতে হয়, সেই জিনিসগুলো আপনাদের ড্রাফটের ভিতরে থাকতে হবে। আপনারা ড্রাফটের যে স্কেলিটনটা দেওয়া হবে সেটা মুখস্থ করবে, আর প্রশ্ন বুঝে একটার পর একটা ড্রাফট করতে থাকবে। ম্যাম, একটা ফর্মেট শিখলেই তো মানে হ্যাঁ। সবগুলা লিখে লিখতে পারা হ্যাঁ, যাবে, একটা তাই না? ফরম্যাট শিখলে আপনারা মোটামুটি সবগুলো নিয়ে পারবেন, সেভাবেই দেওয়া হবে। ঠিক আছে। যেমন বার কাউন্সিলের আজকে যে মুসাবিদাটা করাবো, তাতে হচ্ছে আপনাদের ফরম্যাট দিয়ে দিয়ে এখনই আরেকটাও করাবো, একটা বুঝাই দিব, আরেকটা প্রবলেম দিব, যেটা হচ্ছে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, এখনই লিখবেন আর কি। এরপরে হচ্ছে এখানে আহ, দণ্ডবিধি, দণ্ডবিধিতে 15, এর মধ্যে দণ্ডবিধি ড্রাফট নাই। আপনাদের প্রবলেম প্রশ্ন প্রচুর আসে দণ্ডবিধিতে, যেটা আমি একটু আগেই বললাম, জেনারেল এক্সেপশন, চুরি ডাকাতি দস্যুতা, এগুলো থেকে আপনাদের প্রবলেম প্রশ্ন বেশি আসে। এগুলো আপনারা আপনাদের প্রিলির পড়াটা রিভাইজ দিতে থাকবেন, যে ইলাস্ট্রেশন গুলো আছে সেগুলো রিভাইজ দিতে থাকবেন। এভিডেন্স অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট তো আপনারা প্রিলির যে নোটটা সেটা আপাতত রিভাইজ থাকবেন, না হলে কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, এই নতুন পড়ার ফাঁকে ফাঁকে আপনারা এভিডেন্স অ্যাক্টটাও রিভাইজ দিতে থাকবেন, এটা 15 নম্বরে। এই প্রত্যেকটাতে আপনারা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় নেবেন। এখন হয়তো বা আপনাদের 45-50 মিনিট লেগে যাবে প্রথম প্রথম লিখতে লিখতে, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবং লিমিটেশনে আপনার দুটা থেকে আপনাকে একটা অ্যান্সার করতে হবে। আর এরপরে বার কাউন্সিল, যেটাতে 10। বার কাউন্সিলের ম্যাটার একটা জিনিস বলে রাখি, আপনারা যখন পরীক্ষায় উত্তর দিবেন, বার কাউন্সিল যতই সহজ আসুক, আপনারা বার কাউন্সিল দিয়ে শুরু করবেন না। আপনারা এই সিআরপিসি বা দণ্ডবিধি, যেটা আপনারা ভালো বুঝেন, এরকম দুইটা বড় প্রশ্ন দিয়ে নিবেন, তার মাঝখানে বার কাউন্সিল দিবেন। তাহলে হবে কি, এই 15 নম্বরের ভিতর তো নাম্বারটা একটু বেশি দেয়।
ওই স্রোতে আপনার এই বার কাউন্সিলের নাম্বারটা আপনারা বেশি পেয়ে যাবেন। তাহলে বার কাউন্সিল তো আসলে মাত্র 5 নম্বর। দেখা যাবে যে আপনারা বার কাউন্সিল দিয়ে শুরু করলেন 10-এর মধ্যে, কি 10 নম্বরের বার কাউন্সিল, তো এই 10-এর মধ্যে আপনার কি সর্বোচ্চ 6 দিবেন। আর ওই যে কম 6 পরবর্তীতে দেখা গেল যে সাক্ষ্য আইন বা লিমিটেশন লিখলেন, তাতে একটু কম কম পাওয়ার সম্ভাবনা থাকে। এটা এক ধরনের সাইকোলজি আর কি। এই কারণে আপনারা এই বড় প্রশ্নগুলো দিয়ে শুরু করবেন, মাঝখানে দুটা লেখার মাঝখানে বার কাউন্সিল অ্যান্সারটা দিয়ে দিবেন। আর কোনো প্রশ্ন খুব বিশাল লিখতে যাবেন না, শর্ট করে লিখবেন। একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যদি একটা প্রশ্ন ছেড়ে আসে, আপনি পাশ করবেন। আপনাকে সব লিখে আসতে হবে। আপনি একটা প্রশ্ন খুব ভালো লিখলেন, তাদের হাতে তো মানে এই সম্ভাবনা সুযোগটা নাই যে আপনাকে 15-তে 30 দিয়ে দিবে, এটা পারবে না। এই কারণে আপনারা সব অ্যান্সার করে আসবেন এনি হাউ। তো সিলেবাস নিয়ে বা প্রশ্নের স্ট্রাকচার নিয়ে কোনো কিছু জানার থাকলে বলেন, আমি না হলে বার কাউন্সিলের নোট সাবজেক্টটা পড়ানো শুরু করি। পরীক্ষা কিন্তু আপনাদের 4 ঘন্টা। ম্যাম, একটা প্রশ্ন কত, মানে কয় পেজ লিখলে ভালো ইয়া হবে? পেজের সাথে সাথ নাই, আপনারা যত বেশি তথ্য দিবেন, যখন আপনারা লিখিত মানে বর্ণনামূলক লিখবে, চেষ্টা করবেন একটু পয়েন্ট পয়েন্ট করে দেওয়া, বোল্ড করে দেওয়া। একটু নিচে দাগ দিয়ে দিলেন, বাট কালার পেন ইউজ করবেন না, এমনি দাগ দিয়ে দিলেন বা নাম্বার দিয়ে দিয়ে লিখলেন। হ্যাঁ, তাহলে চোখে পড়বে জিনিসগুলা। তো ওই পয়েন্ট গুলা যত বেশি দিতে পারবেন তত ভালো, যে আপনি অনেক রকমের তথ্য দিলেন। পৃষ্ঠার সাথে কোনো সম্পর্ক নয়। অনেকেই ভাবে বোধহয় পৃষ্ঠা গুনে নম্বর দেয় না। অনেকেই আছে খাতা ভর্তি লিখে আসে, বলে আমি এক্সট্রা 8টা পেজ নিছি, রোল আসেনি। আর ভুলভাল লিখে আসলে তো হবে না। আর এখনকার প্রশ্নগুলো দেখা যায় যে কি প্রবলেমেটিক প্রশ্ন দেয়, সেই জায়গাটাতে আপনার সেকশন ধরাটা বা আদেশ ধরাটা, বিধি ধরাটা ইম্পর্টেন্ট। তো যদি আপনি ভুল ধরেন আর অনেক কথা লিখে দিয়ে আসেন, কোনো লাভ নাই। হ্যাঁ, যেখানে আপনাকে বলে দিবে যে আইনের বিধান সহ আলোচনা করেন, তার মানে আপনাকে সেকশন, আদেশ, বিধি এগুলো উল্লেখ করতে হবে সঠিকটা। এই কারণে আপনারা বারবার প্রিলিম নোটগুলো মুখস্থ করবেন, তাতে আপনাদের প্রশ্ন ধরতে সুবিধা হবে। আর বাকি বর্ণনার ভিতরে আপনারা নিজের ভাষায় যা দিলেন ওটা সমস্যা নেই। আপু, এই খাতাটা কি স্কেল করা যায়? খাতাটা না না না, রিটেনের খাতা। ভাঁজ করবেন। খাতা আপনারা একটু বাম সাইডে 3 আঙ্গুল মতো। হ্যাঁ, আর ওই যে ভিডিওতে দেখছেন না আপনারা, ওই ভিডিওটা হুম। কিন্তু বাম আপু, সাইডে পরীক্ষা হলে ওকে দেখলাম যে ওরা পেন্সিল দিয়ে স্কেল করতেছে, বলে কি এটা কোনো ব্যাপার না? করলে যে রেজাল্ট আসে না তা না, আমার ফ্রেন্ড করছে, তার রেজাল্ট আসছে। হ্যাঁ, কিন্তু আবার বিচারক কে কোনটা কিভাবে নেয় সেটা তো আপনি জানেন না। এটা অনেক বিচারক আছেন খুব নির্বাক। আবার অনেকে আছেন কিন্তু মানে কিছু কিছু ভুলকে অনেক মেজর ভুল মনে করেন ওনারা। তো আপনাদেরকে এমন ভাবে, আপনি তো জানেন না কার কাছে আপনার খাতা যাবে, ব্যক্তিগত পরিচিত তারা না। তো যতখানি সাবধানতা অবলম্বন করা যায়। আর খাতার ওই ভাঁজ থাকে না, বুঝলি? অনেক খাতার ভারে ভাঁজগুলো চলেও যায়। যে কারণে হালকা ভাঁজ দিবেন। বাম সাইডে 3 আঙ্গুল মতন, উপরে 4 আঙ্গুল মতন, ডানে 1 আঙ্গুল, আর নিচে 1 আঙ্গুল সমান বা 1 ইঞ্চি ফাঁকা থাকবে। মোট কথা একটা ছবির ফ্রেমের যেমন 4 দিক একটা ফাঁকা থাকে, এরকম একটা লেখার ক্ষেত্রে আপনাদের ফাঁকা থাকবে। থাকবে। আর ড্রাফট লেখার সময় মাঝখানের অংশ কিন্তু হালকা ভাঁজ করে নিয়ে করবেন, মানে লাইন যেন ড্রাফটের বেঁকা না হয়, খেয়াল রাখবেন। ড্রাফটের দেখতে ভালো হওয়াটা জরুরি ড্রাফট। প্লাস আপনারা ছোট করে একটার পর একটা যেটা লিখবে, আহ যদিও আপনাদের প্রশ্নে লেখা নিষেধ থাকে, কিন্তু আপনার প্রশ্নের উপরে হালকা লিখে নেবেন, বরাবর সূচি বা চিহ্ন দিয়ে নেবেন যে পর পর এটা এটা লিখতে হবে। অনেকে তাড়াহুড়ায় দেখা যাচ্ছে যে ড্রাফটে তাইদাত মূল্য না দিয়ে মূল ঘটনা টটনা দিয়ে মানে
আর্জি লেখা শেষ করে ফেলছে, পরে হয়তো দেখলো জায়গা নাই, তার তাইদাত মূল্যই লেখে না ড্রাফটের ভিতরে, পুরো ড্রাফট কাটার একটা ব্যাপার চলে আসে। এই কারণে আপনারা কোনটার পর কোনটা দিতে হবে ড্রাফটে, সেটা যে যদি ড্রাফট লিখতে হয় আপনারা প্রশ্নের সাইডে হালকা করে ছোট ছোট করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে, যেভাবে আমি ড্রাফটের পয়েন্ট আকারে শিখাই দিব, ওই হালকা স্কেলিটন আপনারা প্রশ্নের পাশে করে নিবেন, যেন আপনাদের তাড়া ফেরাতে কোনো স্টেপ বাদ না যায় ড্রাফটের ক্ষেত্রে। আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিল লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা দ্বারা হচ্ছে আমাদের বার কাউন্সিলটা গঠিত হয়েছে। সেখানে 5, 6, 6 ক, 11, 11 খ অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা আছে। কিন্তু এগুলো তো আপনারা পিডিতে পড়েছেন, তারপরেও আরেকবার দ্রুত বলে যায় আর কি। তো আপনাদের এই জায়গাটাতে প্রচুর প্রশ্ন আসে যে বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলে, লিখিততে প্রশ্ন আগেও আসছে। তখন আপনারা লিখবেন যে বার কাউন্সিলের সদস্য 15 জন, এত অনুচ্ছেদ মতে মোট 15 জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হয়েছে। তারপরে এভাবে লিখবেন, পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল, তিনি এই বার কাউন্সিলের একজন সদস্য হবেন। এবং বার কাউন্সিলের সদস্য হতে কিন্তু ওনাকে ভোটে নির্বাচিত হতে হয় না অ্যাটর্নি জেনারেল। ও সমগ্র বাংলাদেশের আইনজীবীগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি আইনজীবীর মধ্য থেকে 7 জনকে সদস্য হতে হবে, এবং 7টা অঞ্চল থেকে। আপনারা দেখবেন বা কাউন্সিলের নির্বাচন কিন্তু ঢাকার বাইরেও হয়, এগুলো হচ্ছে স্থানীয় বা থেকে হয়, 7টা অঞ্চলে নির্বাচন করা হয়, ওখান থেকে 7 জন আসে। এই 7 জন 7 জন 14 জন, আর হচ্ছে ভোট ছাড়া পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হন, এই মোট 15 জন নিয়ে বার কাউন্সিলের সদস্য। তাহলে গঠনের প্রথমে আপনারা সদস্য সংখ্যাটা লিখে নিবেন। এরপরে বার কাউন্সিলের সভাপতি কে হবে, সহসভাপতি কে হবে, এখানে ব্র্যাকেটে 6-1 অনুচ্ছেদ এভাবে দেওয়া আছে, কিন্তু আপনাদের লিখিত সময় আপনারা লিখবেন যে 6-1 অনুচ্ছেদ মতে বার কাউন্সিলে একজন সভাপতি ও একজন সহ সভাপতি থাকবেন। যদি সময় খুব কম থাকে তাহলে এরকম ব্র্যাকেটে দিয়ে দিবেন, না হলে লিখবেন যে 6-1 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিলের একজন সভাপতি এবং সহ সভাপতি থাকবেন। তারপর সভাপতি পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সভাপতি হবে, এটাও দিবেন যে 6-2 অনুচ্ছেদ মতে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি। তারপর সহসভাপতিটাও এভাবে দিয়ে দিবেন যে নির্বাচিতদের মধ্য থেকে আসবে। তারপর ক্ষমতা ও কার্যাবলী, বার কাউন্সিলের সভাপতি এবং সহসভাপতি ক্ষমতা কার্যাবলী বিধি মোতাবেক নির্ধারিত নির্বাচিত হবেন। এটাও 6-4। তো ব্রাকেটে যে অনুচ্ছেদ গুলো দেওয়া আছে এগুলো আপনারা প্রথমে নিয়ে এসে বলবেন 6-4 অনুচ্ছেদ মতে, দিয়ে দিয়ে এই প্রত্যেকটা পয়েন্ট গুলো আপনারা লিখে দিবেন। যদি বার কাউন্সিলের গঠন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আসে, এটা বহুবার চলে আসা প্রশ্ন এই গঠন নিয়ে। তারপরে এক্সিকিউটিভ কমিটি কয়জনকে নিয়ে, এগুলা দিয়ে অনেক সময় ছোট ছোট টিকা আসে। তারপর বার কাউন্সিলের সচিব কে হতে পারেন, সহকারী জজ বা অতিরিক্ত জেলা জজ বা জেলা জজের পদমর্যাদার একজন হচ্ছে সচিব হবে, এবং তাকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হতে হবে অনুচ্ছেদ 6 ক মোতাবেক। এরপরে এক্সিকিউটিভ কমিটি, যেটাতে হচ্ছে 5 জনের সমন্বয়ে এই এক্সিকিউটিভ কমিটিটা হবে। ফাইন্যান্স কমিটিও তাই 5 জনের সমন্বয়ে হচ্ছে। আর লিগ্যাল এডুকেশন যে কমিটিটা রয়েছে সেটা হচ্ছে আহ, মোট হলো 9 জন হয়, তাদের মধ্যে 5 জন হচ্ছে নির্বাচিত সদস্য, আর অবশিষ্ট যে 4 জন আছে তাদের 2 জন হচ্ছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা আইন কলেজে শিক্ষক হবেন। আর বাকি যে 2 জন সেটার ব্যাপারে কিন্তু কোনো দিক নির্দেশনা সাধারণত আইনজীবীদের মধ্য থেকে এটা হয়। আর খুব ইম্পর্টেন্ট যেটা বারবার আসে আপনাদের রিটেনে, আপনাদের যেহেতু এনরোলমেন্ট কমিটি আপনাদের পরীক্ষাটা নেয়, তাই এটা আসে যে এনরোলমেন্ট কমিটি, যে অনুচ্ছেদ 11 খ-1 মোতাবেক বার কাউন্সিলে 5 জন সদস্যের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি গঠিত হয়। তো এনরোলমেন্ট কমিটির প্রধান যিনি হন তিনি হচ্ছে আপিল বিভাগের বিচারপতি। আপনারা জানেন নিশ্চয়ই হাইকোর্টের সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা হলো হাইকোর্ট আর একটা হচ্ছে
অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন আর অ্যাপিলেট ডিভিশন। প্রথমে একজন হাইকোর্ট ডিভিশনের বিচারক হন, তারপর প্রমোশন পেয়ে হন অ্যাপিলেট ডিভিশনের বিচারক। তো এই হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের মধ্য থেকে একজন হবে এই এনরোলমেন্ট কমিটির সভাপতি, এবং প্রধান বিচারপতি এটা ঠিক করে দিবেন যে কে হবে। এবং প্রধান বিচারপতি কর্তৃক হাইকোর্টের দুইজন আবার এই এনরোলমেন্ট কমিটির সদস্য হবে। আর নির্বাচিত সদস্য যারা, তাদের মধ্য থেকে দুইজন হবে, যেমন রুহুল কুদ্দুস কাজল স্যার কিন্তু এনরোলমেন্ট কমিটিতে আছেন, উনি কি নির্বাচিতদের মধ্যে, ওনারা কিন্তু বিচারপতি না। আর অ্যাটর্নি জেনারেল থাকছে, তাহলে মোট আমরা পাঁচজন পাচ্ছি। একজন হচ্ছে নির্বাচিত, একজন একজন অ্যাটর্নি জেনারেল যিনি পদাধিকার বলে হয়, উনিও নির্বাচিত নয়, আর বাকিরা বিচার। এই পাঁচজন মিলে হচ্ছে আপনাদের এনরোলমেন্ট কমিটি। এই যারা আপনাদের পরীক্ষা নেয়, এনরোলমেন্ট কমিটির দায়িত্ব কর্তব্য নিয়েও প্রশ্ন আসে। যদি আপনাদের এনরোলমেন্ট কমিটির দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন আসে, সেখানে হালকা করে এনরোলমেন্ট কমিটি কজনের, কি, এটা সংক্ষিপ্ত আকারে একটু লিখে দিয়ে আসবেন। এরপর বার কাউন্সিলের কার্যাবলী, যেটা 10 অনুচ্ছেদে দেওয়া আছে। এই পরীক্ষা গ্রহণ করবে, তারপরে তালিকা প্রস্তুত, এটা অনেকবার আসে, আগে অনেক আসছে। এবং আচরণ এবং শিষ্টাচার এগুলা ঠিক করবে, আপনাদের এগুলো ঠিক আছে কিনা দেখবে। তারপরে অসৎ আচরণ করলে মামলাগুলো গ্রহণ করবে, ট্রাইব্যুনালে প্রেরণ করবে। তারপর আইনজীবীদের স্বার্থ রক্ষা করবে, তহবিলের ব্যবস্থা করবে, যে ওই যে করোনাকালীন কিন্তু তহবিলের একটা ব্যবস্থা করেছিল বার কাউন্সিল। তারপর নির্বাচন প্রতি বছর 3 বছর পর পর অনুষ্ঠিত হয়, সেটা তারা করবে ঠিক টাইমে। তারপরে বিভিন্ন কার্যক্রম থাকে বার কাউন্সিলে, সেগুলো তারা করবে। এবং আইন শিক্ষার মান নির্ধারণ, এই যে ইউজিসির যে সাথে তাদের কিন্তু একটা রিলেশন আছে, তাদের যে সিলেবাস, সেটা কিন্তু বার কাউন্সিলের সাথে, মানে বার কাউন্সিলের দেওয়া মানদণ্ড অনুসারে তারা কিন্তু ইউজিসি সিলেবাসটা ঠিক করে করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট গুলো ঠিক করে। হ্যাঁ, তো এইভাবে ওনারা কি আইন শিক্ষার মানটা নির্ধারণ করে। অন্যান্য আরো অনেক কাজ আছে বার কাউন্সিলের, যেগুলো তারা মেনটেন করে, আবশ্যকীয় কার্যক্রম এবং যাবতীয় যা যা কার্যক্রম রয়েছে আবশ্যকীয়, আর যা যা লাগে সেগুলোও তারা মেনটেন করে বার কাউন্সিল। এটা হচ্ছে আপনাদের, এই এতটুকু লিখে দিলেই চলবে। কিন্তু এই যে বোল্ড আকারে পয়েন্ট গুলোর নিচে একটা করে দাগ দিয়ে দিবেন, এই 1 2 3 4 এভাবে লিখবেন, তাহলে এই যে এতগুলা পয়েন্ট এটা চোখে পড়বে। কিন্তু বদবাধা যদি আপনি লেখেন এক প্যারার ভিতরে, তখন কিন্তু আপনার খাতায় ওটা চোখে পড়বে না। এই কারণে আপনারা লেখার সময় চেষ্টা করবেন হচ্ছে এইরকম পয়েন্ট পয়েন্ট করে লেখা। শুধু যে বার কাউন্সিল বলে তা না, অন্য সাবজেক্ট গুলার ক্ষেত্রেও আপনারা তাই করবেন। 27-এ আপনাদের আইনজীবী হিসেবে যে অন্তর্ভুক্তির যোগ্যতা, এটা আপনারা খুব ভালো করেই জানেন, এটা আপনাদের ফর্মেই দেওয়া থাকে। তো এটা যদি আসে, সেক্ষেত্রে আপনারা দিবেন বয়স সর্বনিম্ন কত হতে পারে, তারপরে কোনো একটা জায়গা থেকে স্নাতক অথবা আহ স্নাতক সম্মান অথবা স্নাতক পাশ করা হতে হবে বাংলাদেশের আইন বিষয়ে। এরপরে যে ভারতের শাসনের আগে বিশ্ববিদ্যালয়ের এই পয়েন্ট যেগুলো আছে, এই যে 3 নাম্বার, এই পয়েন্টগুলো দেওয়ার দরকার নাই। যেহেতু এখনো বার কাউন্সিলে বাদ দেয়নি, তাই এই পয়েন্টগুলো তুলে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের পরীক্ষার হলে যদি, এত তো সময় থাকে না, যদি আইনজীবীর অন্তর্ভুক্তির যোগ্যতার সাথে আরো প্রশ্ন চলে আসে, তাহলে একটা ব্রড প্রশ্ন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই 1 আর 2 নাম্বার পয়েন্টটা দিয়ে দিবে। আর এই যে 5 4 5 পয়েন্টটা দিয়ে দিবেন। মাঝখানে যে ভারতের শাসনের আইনে ওই সময়কার 47-এর আগের যে নিয়মগুলো, এইগুলো আপনাদের পরীক্ষার হলে লেখার দরকার নাই। 27 3 হচ্ছে অযোগ্যতা, এটা হলো যোগ্যতা। আর 27 3 হলো অযোগ্যতা। অযোগ্যতা হচ্ছে, অযোগ্যতা থেকেই প্রবলেম প্রশ্ন প্রচুর আসে। যে একজন মানুষ গতবারই আসছে, যে আপনার কাছে একজন চিঠি দিয়েছেন, আপনার আত্মীয়, সে অনেক সেই নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত হয়েছে। সে এত সালে সাজাপ্রাপ্ত হয়েছে, এখন সে কি বার কাউন্সিল পরীক্ষা দিতে পারবে কিনা, আপনি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দেন। এই টাইপের প্রশ্ন একটা গত বছর আসছে।
তখন আপনাদেরকে এই যেটা যদি আসে যে সরকারি বিধিবদ্ধ সংস্থা হতে চাকরি থেকে যদি অপসারণ হয়, সেক্ষেত্রে 2 বছরেরটা আসবে, তখন আপনারা 27-এর 3-এর দিবেন, দিয়ে বার কাউন্সিলের আহ এই সমস্ত এই 27 দিন অনুচ্ছেদ এগুলো উল্লেখ করে প্রশ্নটার উত্তর দিবেন। আর যদি ফ্যাক্টে দেখেন যে নৈতিক স্খলন আছে, সেক্ষেত্রে আপনি দিবেন। এই খ অনুসারে যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে তার 5 বছর, তারিখ থেকে 5 বছর বা সরকারের গ্যাজেট প্রজ্ঞাপনের কর্তৃক এই ব্যাপারে যে কোনো সময়সীমা নির্ধারণ করবে, সেইরূপ সময়সীমা অতিক্রান্ত না হলে সে পরীক্ষা দিতে পারবে না। তো ওই আপনার ফ্যাক্টে যদি সে ওই অতিক্রম করে থাকে, তাহলে সে পরীক্ষা দিতে পারবে। এই টাইপের একটা বর্ণনা প্রথমে আপনারা এই লটা দিয়ে দিবেন। প্রবলেম প্রশ্নে আপনারা লিখে দিবেন যে বার কাউন্সিলের অর্ডারের অনুচ্ছেদের 27-এর 3-এর খতে এটা দেওয়া আছে, এটুকু দিলেন। দেওয়ার পরে ও ফ্যাক্টের সাথে মিলায়ে একটা বর্ণনা দিয়ে দিবেন যে সে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, সেটার একটা উত্তর দিয়ে দিবেন। ফার্স্টে নটা লিখে নিবেন। তারপরে যে কোনো মহিলা কেবল তার লিঙ্গের কারণে, মানে জেন্ডারের কারণে আইনজীবী হিসেবে অযোগ্য হবে না, এটা প্রিলির প্রশ্ন, যদি আসে তো দিয়ে দিবেন। অনুচ্ছেদ অবশ্যই দিয়ে এটুকু লেখার পরে আপনারা যে মানে যতগুলো প্রবলেম প্রশ্নই আসুন, আপনারা প্রথমে হচ্ছে লটা লিখে নিয়ে তারপর প্রশ্নের ফ্যাক্টের সাথে লটাকে রিলেট করে অ্যান্সার গুলো লিখবেন। এই কালকে আপনাদের অ্যান্সার লেখাটা পুরোটা শিখাই দেবো, আজকে শুধু ড্রাফটটা দেখাবো। এবং বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির আবেদন হতে হবে বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত আকারে। ট্রাইব্যুনাল থেকে প্রচুর রিটেনে প্রশ্ন আসছে যে ট্রাইব্যুনালে কয়জন মিলে ট্রাইব্যুনাল হবে, তারপর ট্রাইব্যুনাল কি টাইপের শাস্তি দিতে পারবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে, লিখিত ক্ষেত্রে এই যে অনুচ্ছেদ গুলো যে দেওয়া আছে, এই দ্য লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ 1972-এর 33-এর অ্যাক্ট, এটা অবশ্যই লিখতে হবে। কারণ প্রশ্নে বেশিরভাগই আপনারা দেখবেন আইনের বিধান অনুসারে আলোচনা গ্রহণ হচ্ছে। তো এই লেখাগুলো অবশ্যই সঠিক লিখতে হবে। ভুল লিখলে যদি মনে না থাকে তাইলে লিখবেন না, একেবারে শিওর বলে লিখবেন, কারণ ভুল লিখলে কিন্তু 0 পেয়ে যাচ্ছে। তো আমরা জানি যে ট্রাইব্যুনাল কি, 3 জনের মধ্যে 2জন নির্বাচিত হবে, আর অপরজন হচ্ছে কে বার কাউন্সিল কোঅপ করবে, মানে অ্যাডপ্ট করবে বা ইনক্লুড করবে আর কি বোঝায়, তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে যিনি বার কাউন্সিলের সদস্য নয় এমন ব্যক্তি। আর এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। আর এদের মধ্যে যিনি জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ মানে কি বয়সে না, কিন্তু এনরোলমেন্ট, যার মেম্বারশিপ আগে, সে হচ্ছে চেয়ারম্যান হবে। বয়োজ্যেষ্ঠটা আইনের ক্ষেত্রে মেম্বারশিপ অনুসারেই হয়, জন্ম তারিখ অনুসারে কিন্তু হয় না। এরপরে ট্রাইব্যুনালের কার্যাবলী আসে। ট্রাইব্যুনাল শুনানি করবে, 21 দিনের সময় দিবে অভিযোগ প্রাপ্তির পরে। তারপরে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত গ্রহণের জন্য সে সাক্ষ্য টাক্ষ্য নিতে পারবে 34-3 অনুচ্ছেদে। তারপরে অভিযোগ সে চাইলে খারিজ করতে পারে, আবার শাস্তিও দিতে পারে, সেটা 34-4 অনুচ্ছেদ অনুসারে। 34-5 অনুচ্ছেদ অনুসারে কাউকে হচ্ছে সাময়িকভাবে কি স্থগিত করতে পারে, কারণ এই যে সনদটা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। আবার তাকে খরচ, যে যদি কেউ তুচ্ছ মিথ্যা অভিযোগ করে একজন আইনজীবীতে, মানে হিংসার বশবর্তী হয়ে ধরেন, অনেকেই আছে মিথ্যা অভিযোগ করে, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 500 টাকার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারে 34-6 অনুযায়ী। এইগুলার যে কোনোটা নিয়ে প্রবলেম প্রশ্ন আসতে পারে। এবং 34-7 অনুযায়ী যে খরচ সংক্রান্ত ট্রাইব্যুনালের আদেশ হাইকোর্টের আদেশের ন্যায় কার্যকর যোগ্য হবে। এবং সনদ চিরতরে পুনর্বিবেচনা, এই যে এতগুলো রায় দিচ্ছে, এটার ব্যাপারে আপনারা সংক্ষুব্ধ হলে এটার পুনর্বিবেচনা করতে পারে আবার ট্রাইব্যুনাল। আর আরেকটা হচ্ছে সনদ চিরতরে বহিষ্কার করে দিতে পারে। এবং বার কাউন্সিলের যে দেখবেন ওয়েবসাইটে মেম্বারশিপ নাম্বার টাম্বার আছে, এগুলো সব মুছে দিতে পারে। এই এখতিয়ারটা আছে, এই ট্রাইব্যুনাল সেই রায়টা দিতে পারে।
এবং পেশাগত অসৎ আচরণের জন্য একজন আইনজীবীকে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত শাস্তি। এই কি কি শাস্তি দিতে পারে সেটা 32-এ আছে, যে তিরস্কার করতে পারে, সাময়িকভাবে বরখাস্ত করতে পারে এবং পেশা হতে চিরতরে বহিষ্কার করে দিতে পারে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? 34-8 অনুচ্ছেদ মতে কোনো ব্যক্তিকে 34-4 এবং 34-6 অনুচ্ছেদে ট্রাইব্যুনাল কর্তৃক আদেশে সংক্ষুব্ধ হলে রিভিউয়ের ব্যবস্থা করবে। এছাড়া সে কি করতে পারে? হাইকোর্ট বিভাগে যেতে আপিল দায়ের করতে পারবে, তবে আপিলটা সংক্ষুব্ধ হওয়ার দিন থেকে তাকে 90 দিনের মধ্যে করতে হবে। তো ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রতিকার অনেকবার চলে আসছে, তারপরে হচ্ছে ট্রাইব্যুনাল কি শাস্তি দিতে পারে সেটাও অনেকবার আসছে। তো এগুলো আপনারা প্রিলিতে তো করছেন, আর এখন পড়ে পড়ে লিখবেন, অতিরিক্ত কিচ্ছু যোগ করতে হবে না, এখানে যা আছে তাই করলেই যথেষ্ট। আপিল কোনো ব্যক্তির বিরুদ্ধে অত্র আদেশের 34 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের কোনো আদেশ, যেটা একটু আগে ওখানে আমরা দেখলাম, ওইটারই বহু আইনে যা আছে সেটা দেওয়া আছে। তো এইগুলো আপনারা একটু এমনি দেখে নিবেন, এগুলো বেশিরভাগই হচ্ছে প্রিলির জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরেও দেখে রাখবেন, যদি কোনো টিকা টিকা চলে আসে ছোট প্রশ্ন, যেন মিস না হয়। এইগুলো হচ্ছে আপনাদের ক্যানভাস। ক্যানভাস তো আপনাদের মুখস্থ আছে না প্রত্যেকে? জি ম্যাম। হ্যাঁ, তো জি ম্যাম আছে। ঠিক আছে, তাহলে আপনাদের ক্যানভাসটা করানোর আগে আমি একটা ড্রাফট দেখাই। অর্থাৎ 3 সাল, 11 সাল আর 14 সালে একটা প্রশ্ন আসছিল যে কোনো একজন অ্যাডভোকেট কোর্টের বিরতিকালীন সময়ে বিচারকের খাস কামরায় যায় এবং যাওয়ার পরে তিনি একটা মামলার মুলতবি নিয়ে আসেন অপর পক্ষের অনুপস্থিতি। তো সেক্ষেত্রে সেই আইনজীবীর বিরুদ্ধে আসলে আপনারা কি অভিযোগ, আপনি অভিযোগ দায়ের করবেন সেটার একটা মুসাবিদা করেন। এটা হচ্ছে তার একটা মুসাবিদা, এটা খুব ছোট করে দিয়ে দিছি। এইটার ফরম্যাটটা আপনারা পড়বেন এবং যে প্রবলেমই আসুক না কেন সেখানে আপনারা এই ফরম্যাটে আসলে অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন। প্রথমে আপনার দরখাস্তে বরাবর, নর্মালি দরখাস্তের ভূমিকা তো আমরা জানি, বরাবর দিয়ে শুরু করি, বরাবর, এরপরে সচিব। আপনারা বার কাউন্সিলে যে দরখাস্তই করা হয় সেটা সচিব বরাবর সচিব, তারপর তিনি কোথাকার সচিব? বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিল ভবন, মানে এইগুলো অ্যাড্রেস। তাহলে 1 নম্বরে হচ্ছে বরাবর, 2 নম্বরে সচিব, 3 নম্বরে বাংলাদেশ বার কাউন্সিল, এরপর 4 নম্বরে দিচ্ছেন বার কাউন্সিলের অ্যাড্রেসটা। এরপরে 5 নম্বরে হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আইনজীবীর বিরুদ্ধে আপনার পেশাগত অসদাচরণ প্রসঙ্গে আপনার এই আবেদনটা। এরপরে জনাব দিয়ে বলবেন যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে জনাব ক, যিনি নিম্ন বর্ণিত ঠিকানায় আইন পেশায় নিয়োজিত আছে, মানে নিচে যে একটা ঠিকানা দেওয়া থাকবে সেখানে চেম্বার অ্যাড্রেস দিতে হয়, সেখানে সে আইন পেশায় নিয়োজিত আছেন। তবে আপনারা ড্রাফটের ক্ষেত্রে যদি প্রশ্নে নাম দেওয়া থাকে তাহলে নাম দিবেন, কিন্তু নিজে থেকে নাম, তারপর কোনো একটা প্রপার ঠিকানা যেটা আইডেন্টিফাই করা যায় এই টাইপের দিবেন না। এরকম ক খ গ ঘ দিয়েই আপনারা ড্রাফটে অ্যান্সার দিবেন, কারণ কোন রকম চিহ্ন রেখে আসাটা আপনাদের নিষেধ। তো এক্ষেত্রে আপনাদের একটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন। প্রশ্নে নাম দেওয়া থাকলে শুধু নাম দিবেন, আদারওয়াইজ ক খ গ ঘ দিবেন। ইনফ্যাক্ট বাড়ির অ্যাড্রেসও এমন ভাবে দিবেন যেটা থেকে আসলে বোঝাই যায় যে এটা আপনি আসলে এমনি একটা চিহ্ন দিয়ে মানে এই ক, বাড়ির গ্রাম, বাড়ির ঠিকানা, আহ অঞ্চলের জায়গাতেও ধরেন ক খ গ ঘ এরকম চিহ্ন দিয়ে দিবেন। সেম আবার দিতে দেন না, নাম যদি ক দেন ওখানে ক চ এরকম দিবেন। এখানে কি ক, যিনি নিম্ন বর্ণিত ঠিকানায় আইন পেশায় নিয়োজিত আছেন। তো অ্যাডভোকেট সাহেব আইন পেশায় নিযুক্ত থাকা অবস্থায় বিভিন্ন সময় বিধি বহির্ভূত আচরণের বিপরীত কর্মকাণ্ড সংগঠন করে আসছেন।
এই কথাটা আপনারা সব ড্রাফটে দিতে পারবেন। এবং এরপরে আসলো ফ্যাক্ট, উক্ত পেশায় উক্ত আইনজীবী, আপনার প্রশ্নে যে ডেট থাকবে সেই অনুযায়ী ডেট হবে, আপনার তা পরীক্ষা যে তারিখে হবে তার আগের অনুযায়ী ডেট গুলো হবে। তারিখে কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করে এবং অপর পক্ষের অনুপস্থিতি একটি মামলার মুলতবির আদেশ প্রাপ্ত হন, এবং এইটুক কিন্তু আপনার প্রশ্নেই দেওয়া থাকছে। তো এই পয়েন্টটা হলো আপনাদের প্রশ্ন দেখে হুবহু তুলে দিবেন। এরপর তো বিজ্ঞ আইনজীবী প্রায় এই ধরনের কাজ করেন, এটা সবটাতেই বিদ্যমান এই লাইনটা। এরপরে যাবে কি, আপনি লটা দিয়ে দিবেন যে তিনি লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর পেশাগত সদাচরণের নিয়মানুবর্তিতার বিধি যেটা ক্যানুন যেটা সেটা প্রথম অধ্যায়ের 5 নং বিধিটা ভায়োলেট করছে, আর কি তৃতীয় অধ্যায়ের 4 নং বিধিটা ভায়োলেট করছে। এটা কিন্তু সঠিক বিধি হবে। তো তারপরে আপনার যদি সময় বেশি থাকে তাহলে ওই বিধিতে কি আছে সেটা লিখবেন, না হলে এখানে যেমন আছে দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই, কারণ আপনাদের আসলে সময় এত থাকবে। এরপরে পেশাগত অসদাচরণের শামিল, এটা সবটাতেই আপনারা দিবেন, তাই উক্ত আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা একান্ত আবশ্যক। এটা হচ্ছে যে কোনো এই পেশাগত রিলেটেড প্রশ্নে আপনারা দিতে পারছেন। তাহলে আপনাদের এই প্রথম কয় লাইন মুখস্থ করতে হচ্ছে নিচে, আর ক্যানন গুলো দেখবেন, ক্যানন অনুযায়ী যেটা প্রবলেম দিবে সেই অনুযায়ী এখানে লটা আপনাদের চেঞ্জ হবে। এরপরে অতএব জনাবের নিকট সবিনয় প্রার্থনা এই যে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972-এর বিধান অনুযায়ী ও আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহণে সদয় মর্জি হয়। এটাও যে কোনো প্রশ্নের লাস্টে আপনি দিতে পারছেন। এরপরে বাম পাশে হচ্ছে অভিযুক্ত আইনজীবীর পরিচয় দিবেন, আর ডান পাশে হচ্ছে আপনি যে অভিযুক্ত হচ্ছেন আপনার পরিচয় থাকবে, সেখানে আপনার নাম, আপনার আইনজীবী নামটা থাকছে, তারপরে তিনি কোন বারের ঢাকা আইনজীবী সমিতি মিলে ঢাকা আইনজীবী সমিতি, তারপরে মেম্বারশিপ নাম্বারটা দিতে হয়, তারপরে চেম্বার অ্যাড্রেস, সেখানে বার অ্যাসোসিয়েশন ভবন ঢাকা দিয়ে দিবেন, নির্দিষ্ট করে অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, যেটাতে আপনার আইডেন্টিফাই করা যায় এমন কিছু দেওয়ার দরকার নাই। পরেরটাতেও ঠিক ওভাবে দিবে, দিলে আপনার ড্রাফটটা শেষ হয়ে যাচ্ছে। এর সাথে আপনাকে দিতে হবে একটা হল। এখানে কিছু বোঝার সমস্যা থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করেন, এরপর আমি হলফনামাকে জানাচ্ছি। তো আপু, হলফনামার ক্ষেত্রে কি গ্যাপ দিয়ে রাখবো নাকি এটা ফিল আপ করবো হলফনামার যে না? এরপরে হলফনামা, যেখানে আপনি নিবেদক যেহেতু দিবেন, পিতার নাম দিতে হবে। এরপরে থানা, জেলা, পেশা আইনজীবী, বয়স, ধর্ম, যার যে ধর্ম সেটা দিবে। তারপরে জাতীয়তা প্রশ্নসূত্রে বাংলাদেশি, এবং জাতীয় পরিচয় পত্র যদি আপনার বেশি লেখার সময় না থাকে, জাতীয় পরিচয় পত্রটা দিবেন নাই, বাংলাদেশি পর্যন্ত দিয়ে এই মর্মে শপথ পূর্বক ঘোষণা করছি যে এই কথাটা দিতে হবে। এরপরে লিখবেন আপনি মামলার বাদী এবং তদবিরকারক, আর 2 নম্বরে বিষয়বস্তু জানি এবং দরখাস্তটি দায়ের করেছি, অত্র হলফনামা সম্পাদনের আপনি যোগ্যতা সম্পন্ন। তো এইখানে আপনার যদি একেবারে দেখেন শেষ সময় আপনার সময় নাই, সেখানে 2 নম্বর পয়েন্টে দিয়ে দিবেন যে হলফনামা সম্পাদন করতে, আমি হলফনামা সম্পাদন করতে যোগ্যতা সম্পন্ন। আর 3 নম্বরে দিবেন অত্র দরখাস্তের বিবরণ সমূহ সত্য এবং সঠিক যদি সময় না থাকে তাহলে, আর যদি মোটামুটি সময় আপনি থাকে সেক্ষেত্রে আমার জানা এবং জ্ঞান মতে সত্য সঠিক সেটা দিবেন। এরপরে দিবেন হচ্ছে হলফপত্র, এটা সত্য হলফনামা। পাঠ না আপু? না না, সত্যপাঠ না, সত্যপাঠ আপনাদের আর্জিতে দিতে হবে। আপনারা যখন 8 ধারার মামলা করবেন, 9 ধারার মামলা ড্রাফট করবেন, ওখানে সত্যপাঠ, আর এখানে হলফনামা।
এরপরে হচ্ছে হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক এবং সত্য জেনে আমি হলফনামায় এত তারিখে সকাল 10টার সময়, এই যদি আপনার সময় না থাকে তাহলে এই টাইম টাইম কিচ্ছু দিবেন না, সত্য জেনে আমি হলফনামা পরিচালনাকারীর সামনে স্বাক্ষর করলাম। উপস্থিত হয়ে, সামনে মানে উপস্থিত হয়ে, তো এই উপস্থিতটা দরকার হলে কেটে দিবেন, সমস্যা নাই যদি আপনি আরো শর্ট করতে চান সেক্ষেত্রে। এরপর অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক এবং সত্য জেনে আমি হলফনামায় এত তারিখে আদালতের হলফনামা পরিচালনাকারীর সামনে স্বাক্ষর করলাম। ও একই দিনে দুইবার। এখানে আপনার স্বাক্ষরটা থাকবে, মানে এমনি একটা স্বাক্ষর দিতে হবে না, এই জায়গাটা ফাঁকা রাখলেই হবে। হলফকারী স্বাক্ষর নিচে লেখা থাকবে। এরপরে হচ্ছে আইনজীবী স্বাক্ষরের জায়গা, আর এখানে লিখতে হবে যে হলফকারী আমার পরিচিত, আমার সামনে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করেছে এবং আমি তাকে শনাক্ত করেছি। অ্যাডভোকেটের স্বাক্ষর এখানে থাকে। তো আপনারা এরকম ডট ডট একটু দাগ দিয়ে নিচে অ্যাডভোকেট দিয়ে দিবেন, স্বাক্ষর দেওয়ার কোনো দরকার নাই আপনাদের, এই জায়গাটা ফাঁকা রাখলেই চলবে। তো এই ড্রাফট কি মোটামুটি ক্লিয়ার? এখন একটা প্রবলেম প্রস্তুত দিলে লিখতে পারবে? যেন আপু ট্রাই সাবিতা করি, দিলে। আর মাঝখানে লেখাগুলো বোধহয় এত একটা ভালো লিখতে পারবো না। ম্যাম, আমি আজকে পারবো না, আমার একটু কাজ আছে, আম্মা কালকে চলে যাবে তো, একটু বাইরে যাচ্ছি। মানে তো ড্রাফটটা করতে পারবেন না পরে, এখন প্রবলেম করে রাখলে আপনাদের রেডি হয়ে করতে হবে। ম্যাম, আপনি আমাকে একটু পাঠিয়ে দেন, রাত্রে আমি করে রাখবো। আজকে দিয়ে রাখেন তাহলে, আপনি দেখে রাখি, ফরম্যাটটাও শিখে রাখি, কালকে না হয় লিখবো। এখানেই বসে লিখে ফেলেন না, সমস্যা কি? আপনাদের প্রবলেম প্রশ্নটা আমি দিচ্ছি। ওই যে আমি একটু প্রশ্নটা বাইরে হচ্ছে, যাচ্ছি। হ্যাঁ, আপনি কি একজন আইনজীবীকে বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে, লেখা দেখতে পাচ্ছেন তো? ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করিয়ে দিবেন আশ্বাস দিয়ে তার আত্মীয় নিকট থেকে 40,000 টাকা গ্রহণ করেছে, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করেন। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা দেননি এবং উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েটেড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে আসছে। এখন এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান সহ আপনাকে আলোচনা করতে হবে। বলেন তো এটা কতটা যাবে? কেন স্যার? ম্যাম, 3-এ যাবে না? যে এক্সট্রা ফি নিছে এটা কতটা যাবে? মক্কেলের প্রতি দায়িত্ব না আপু, 2 নাম্বার অধ্যায়। হুম। দেখেন এখানে কোনটাতে যাবে। দ্বিতীয় অধ্যায়ে যাবে, এটা তো একটা। আর কততে যাবে? বিধি, কত বিধিতে যাবে? 6 বিধিতে যাবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের 6 বিধিটা ওই ড্রাফটে ওই জায়গাটাতে দিয়ে দিবেন। ফরম্যাট তাহলে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে এই প্রবলেমটা লিখে রেডি করেন কালকে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আইনটা তাহলে কি হচ্ছে? দ্বিতীয় অধ্যায়ে 6 নং বিধিটা দ্বিতীয় অধ্যায় ভায়োলেট 6। হয়েছে। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, আর কালকে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব যা প্রিভিয়াস ইয়ারের আছে।
আর ড্রাগটা দেখবো যে আপনাদের সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, ফর্মেট টর্মেট ঠিকঠাক লিখছেন কিনা, ব্যাকাটা রাখবো কিনা, ওটা দেখবো।